আজকে আমরা যে গল্পটা নিয়ে গভীরে যাব সেটা বাংলার গ্রামীণ লোককথার এক খুব অদ্ভুত আর গভীর একটা জগৎ নিয়ে। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, যেমন ধরুন শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা বাংলার লৌকিক বিশ্বাস বইটা, আর সাথে কৃষ্ণনগর নামের একটা গ্রামের ইতিহাস নিয়ে কিছু প্রবন্ধ। ঠিক। তো এই সব কিছু মিলিয়ে আমরা একটা বিশেষ ঘটনা দেখব, চায়ের দোকানের ভূতের বেঞ্চ। আমাদের লক্ষ্যটা হলো এই ভূতের গল্পের স্তরগুলো এক এক করে খুলে এর ভেতরের আসল সত্যটা খুঁজে বের করা। একদম। আমরা তো প্রায়ই ভূতের গল্প শুনি, হয়তো ভয় পাওয়ার জন্য বা নিছক মজা পাওয়ার জন্য, কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব এই গল্পগুলো আসলে এক একটা সমাজের আয়নার মতো। আয়নার মতো। হ্যাঁ। কৃষ্ণনগরের এই গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে, জামির মিয়ার চায়ের দোকানে একটা কাঠের বেঞ্চ, যেখানে গ্রামের কেউ বসে না। কারণটা হলো, লোকে বলে দিলোয়ার নামে এক যুবকের আত্মা নাকি ওখানে প্রতি রাতে ফিরে আসে। চলুন তাহলে একদম শুরু থেকে ব্যাপারটা বোঝা যাক। আমাদের সোর্সগুলো বলছে দিলোয়ারের মৃত্যুটা ছিল খুব আকস্মিক, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। তাহলে প্রথম প্রশ্নটাই আসে, একটা স্বাভাবিক মৃত্যু, তাই না? যদিও দুঃখের, কিন্তু সেটা কিভাবে একটা পার্মানেন্ট ভূতের গল্প হয়ে গেল? একটা গোটা গ্রামের বিশ্বাস কিভাবে একটা কাঠের বেঞ্চকে ঘিরে তৈরি হতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়ে আছে গ্রামের সমাজের গঠনের মধ্যেই। আচ্ছা। ওই যে শিবতোষ মুখোপাধ্যায়ের বইটা, ওটাতে উনি বলছেন যে গ্রামীণ সমাজে, বিশেষ করে যেখানে যুক্তির চেয়ে বিশ্বাস আর ঐতিহ্য বেশি শক্তিশালী, সেখানে কোনো ব্যাখ্যাতীত ঘটনাকে একটা কাহিনীর আকারে বেঁধে ফেলার প্রবণতা দেখা যায়। ও আচ্ছা। দিলোয়ারের মৃত্যুটা ঠিক তাই। ছেলেটা যুবক ছিল, সবাই জানতো সে সুস্থ। তার এই হঠাৎ মৃত্যুটা গ্রামের মানুষের মনে একটা শূন্যতা, একটা প্রশ্ন তৈরি করে, আর ভূতের গল্পটা সেই খালি জায়গাটা ভরিয়ে দেয়, একটা ব্যাখ্যা দেয় আর কি। তার এই গল্পটা আসলে সেই ট্র্যাজেডিটাকে হজম করার একটা সামাজিক, একদম একটা সামাজিক প্রক্রিয়া, ট্র্যাজেডিটাকে মেনে নেওয়ার। বাহ। আর জামিরের চায়ের দোকানটা হলো সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। ভাবুন, ওখানেই তো গ্রামের সব লোক জড়ো হয়, কথা বলে, আড্ডা দেয়। দিলোয়ারের মৃত্যুর পর ওখানেই প্রথম ফিসফাস শুরু হয়। যেমন হয়তো কেউ বলল, দেখেছিস বেঞ্চটা কেমন খালি খালি লাগে, বা আজ রাতে যেন দিলোয়ারের কাশির শব্দ পেলাম। এই ছোট ছোট কথাগুলোই একে অপরের সাথে মিশে বারবার বলতে বলতে একটা প্রতিষ্ঠিত সত্যতে পরিণত হয়। তার ব্যক্তিগত অনুভূতি বা হয়তো ভুল দেখা, হ্যাঁ, ব্যক্তিগত অনুভূতি বা ভ্রম একটা সম্মিলিত বিশ্বাসে রূপান্তরিত হয়। বেশ ইন্টারেস্টিং। তার ভূতের জন্ম একজনের মনে হচ্ছে না, একটা গোটা সম্প্রদায়ের সম্মিলিত চেতনায় হচ্ছে। ঠিক তাই। কিন্তু এরপর গল্পে যে শহুরি গবেষক মৌসুমী আর রাজীবের এন্ট্রি হচ্ছে, তাদের উপস্থিতি এই বিশ্বাসটাকে কিভাবে নাড়িয়ে দিল। স্থানীয়রা তো প্রথমে ব্যাপারটা গল্পপনা বলে উড়িয়ে দিচ্ছিল। এটাও একটা খুব সাধারণ প্রতিরক্ষণাত্মক আচরণ। গ্রামের মানুষ তাদের বিশ্বাসকে বাইরের লোকের কাছে, বিশেষ করে শহরের শিক্ষিত লোকের কাছে প্রকাশ করতে একটু ভয় পায় বা হয়তো একটু লজ্জা পায়। তাদের মনে হয় যে বাইরের লোক তাদের বিশ্বাসকে নিয়ে হাসাহাসি করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। জামিরের প্রথম প্রতিক্রিয়া ওসব কিছু না, আসলে তাদের লোককথাকে বাইরের আক্রমণ থেকে বাঁচানোর একটা চেষ্টা ছিল। কিন্তু মৌসুমী তো জিদ ধরে ওই বেঞ্চে বসেই পড়ল, আর তখন থেকেই তো আসল ঘটনাগুলো ঘটতে শুরু করলো, তাই না? হ্যাঁ, ওখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। যেমন ওই খালি বেঞ্চে ছায়া পড়া, পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, নিভে যাওয়া চুলা থেকে চায়ের গন্ধ আসা, আর ওই খালি পেয়ালায় চামচ নাড়ার শব্দ, টিন টিন টিন। এই ডিটেলগুলো তো ভূতের গল্পের খুব পরিচিত উপাদান। সোর্সগুলো এই ধরনের অভিজ্ঞতাকে কিভাবে ব্যাখ্যা করে? দেখুন, এখানে দুটো দিক আছে, একটা লৌকিক, অন্যটা মনস্তাত্ত্বিক। বাংলার লৌকিক বিশ্বাস বইটা বলছে অতৃপ্ত আত্মা তো সরাসরি কথা বলতে পারে না, তাই তারা ইন্দ্রিয়ের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানায়। গন্ধ, শব্দ, তাপমাত্রা। একদম, এগুলো তাদের যোগাযোগের ভাষা। ওই যে তেজপাতা এলাচের গন্ধটা, ওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দিলওয়ার চা ভালোবাসত। এটা তার পরিচয়ের একটা অংশ। শব্দ বা ছায়া দিয়ে সে শুধু বোঝাতে চাইছে, আমি এখানেই আছি। আর মনস্তাত্ত্বিক দিকটা কি? মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী এটাকে বলা যেতে পারে এক্সপেকটেশন বায়াস, প্রত্যাশার পক্ষপাত। আচ্ছা। মৌসুমী আর রাজীব তো ওখানে একটা অলৌকিক অভিজ্ঞতার আশাতেই গেছে। তাদের মস্তিষ্ক তখন অতি সজাগ,
রাতের নিস্তব্ধতায় একটা সাধারণ ঝিঝির ডাক বা বাতাসের শব্দকেও তারা অন্য কিছু বলে ভুল করতে পারে। হতে পারে। ঠান্ডা লাগাটা হয়তো নিশ্চয় কি রাতে তাপমাত্রা কমার ফল, কিন্তু যখন একজন একটা নির্দিষ্ট বিশ্বাস নিয়ে কোনো জায়গায় যায়, তখন তার মস্তিষ্ক চারপাশের সংকেতগুলোকে সেই বিশ্বাসের পক্ষেই ব্যাখ্যা করতে শুরু করে। আর ক্যামেরার ভিউ ফাইন্ডারে যে অস্পষ্ট আকৃতি দেখা গেল, সেটাও হয়তো আলোর কারসাজি বা লেন্সের ফ্লেয়ার, কিন্তু সেই মুহূর্তে ওটাকেই ভৌতিক উপস্থিতি বলে মনে হয়েছে। কিন্তু মাটিতে হ্যাঁ লেখা ফুটে ওঠা আর ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়া, এগুলোর ব্যাখ্যা কি? অবশ্যই কিছু ঘটনা থাকে যা সহজে ব্যাখ্যা করা যায় না, আর সেগুলোই তো একটা কিংবদন্তিকে আরও শক্তিশালী করে তোলে। এই ঘটনাগুলো গল্পের ক্লাইম্যাক্স তৈরি করে, আর এখান থেকেই গল্পটা একটা সাধারণ ভূতের গল্প থেকে আরও গভীরে প্রবেশ করে। ঠিক, এটা আর নিছক গুজব থাকে না, মৌসুমীর কাছে এটা একটা সরাসরি যোগাযোগের প্রমাণ হয়ে দাঁড়ায়। একদম। আর এই যোগাযোগের সূত্র ধরেই তো মৌসুমী দিলওয়ারের কবিতার খাতাটা খুঁজে পায়। এই আবিষ্কারটা তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, অসাধারণ একটা মুহূর্ত ওটা। একটা কবিতায় লেখা ছিল, আমি অপেক্ষা করি সেই দিনের যেদিন কেউ একজন আমার কবিতা পড়বে আর আমি চলে যাব এই ঠান্ডা শূন্যতা থেকে। এখানে এসে মনে হচ্ছে দিলওয়ারের অতৃপ্তিটা ভয় দেখানো নয়, বরং স্বীকৃতি পাওয়ার আরতি। ঠিক তাই, এখানে কিংবদন্তিটা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক গভীরতা পায়। এটা সাধারণ ভূতের গল্প থাকছে না। দিলওয়ারের আত্মা প্রতিশোধ বা ভয় দেখানোর জন্য আসেনি, সে এসেছে তার অসমাপ্ত কাজের স্বীকৃতির জন্য। মানে তার কবিতাগুলোর জন্য। হ্যাঁ, তার অতৃপ্তি ভয় থেকে জন্মায়নি, জন্মেছে বিস্মৃতি থেকে। লোকে তাকে ভুলে গেছে, তার সৃষ্টিকে ভুলে গেছে, এই যন্ত্রণা থেকে। এটা আসলে আমাদের একটা মৌলিক মানবীয় ভয়ের কথা মনে করিয়ে দেয়। মৃত্যুর পর বিস্মিত হয়ে যাওয়ার ভয়। একদম। দিলওয়ারের ভূত আসলে তার অপ্রকাশিত কবিতারই একটা রূপক। তার মানে জামির মিয়া যখন ভয়ে খাতাটা মাটির নিচে পুঁতে রেখেছিল, সে আসলে অজান্তেই দিলওয়ারের আত্মাকে মুক্তি দেওয়ার বদলে বেঁধে ফেলেছিল। কিন্তু তার এই ভয়ের কারণেই দিলওয়ারের অতৃপ্তিটা বছরের পর বছর ধরে ওই বেঞ্চটাকে আঁকড়ে ধরেছিল। সে শুধু একজন পাঠক খুঁজছিল যে তার অসমাপ্ত গল্পটাকে সম্পূর্ণ করবে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ হয় না। এরপরেই উঠে আসছে গ্রামের এক গোপন ইতিহাস, একটা খুনের গুজব। জানা যায় লীলা নামের এক মেয়েকে নিয়ে দিলওয়ারের সাথে শ্যামল নামের আরেক যুবকের প্রতিদ্বন্দ্বিতা ছিল, আর গুজব রটেছিল যে শ্যামলই নাকি দিলওয়ারকে চায়ে বিষ দিয়ে খুন করেছে। এই মোড়টা আমাদের লোককথা তৈরির প্রক্রিয়া নিয়ে কি বলে? এটা দেখায় যে লোককথা বা কিংবদন্তি কখনো স্থির থাকে না, এটা জীবন্ত, আর সময়ের সাথে সাথে তা পারিপার্শ্বিক সামাজিক উপাদানগুলোকে নিজের মধ্যে শুষে নেয়। মানে কৃষ্ণনগরের স্থানীয় ইতিহাসের প্রবন্ধগুলোতে এই ধরনের গুজবের একটা সামাজিক ভূমিকার কথা বলা হয়েছে। একটা গ্রামে যখন পুরনো কোনো শত্রুতা বা ঈর্ষার গল্প থাকে, তখন একটা আকস্মিক মৃত্যুকে খুব সহজেই সেই শত্রুতার সাথে জুড়ে দেওয়া হয়। এতে গল্পটা আরও নাটকীয়, আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ খুনের গুজবটা গল্পটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা উপায় হিসেবে কাজ করেছে। হ্যাঁ, অনেকটা তাই। ভাবুন, একজন অতৃপ্ত কবির আত্মার চেয়ে একজন প্রতিশোধকামী খুন হওয়া প্রেমিকের আত্মা অনেক বেশি রোমাঞ্চকর। ঠিক। দিলওয়ারের সাধারণ দুঃখের গল্পটা গ্রামের মানুষের পুরনো ঈর্ষা, অনুমান আর বিতর্কের সাথে মিশে একটা ক্রাইম থ্রিলারে পরিণত হয়। আর শ্যামলের গ্রাম ছেড়ে চলে যাওয়াটা সেই গুজবকে আরও প্রতিষ্ঠিত করে। মানুষ ভাবতে শুরু করে, দোষী না হলে পালাবে কেন? একদম। এভাবেই একটা মিথ্যে ধীরে ধীরে সত্যর মতো শোনাতে শুরু করে। এই তথ্যটা যাচাই করতেই তো মৌসুমী আর রাজীব শেষ পর্যন্ত শ্যামলকে খুঁজে বের করে ধানমন্ডির এক বস্তিতে, এক ভগ্ন স্বাস্থ্যবৃদ্ধ, আর তার স্বীকারোক্তির মাধ্যমে আসল সত্যটা বেরিয়ে আসে। আর সেই সত্যটা গুজবের থেকে অনেক বেশি করুণ। শ্যামল জানায় যে সে দিলওয়ারকে বিষ দেয়নি, তারা বন্ধু ছিল। হ্যাঁ, মৃত্যুর দিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় সে দিলওয়ারের চায়ের কাপটা ফেলে দিয়েছিল, কিন্তু সে খুন করেনি। আসল ঘটনা হলো দিলওয়ারের জন্মগত হার্টের সমস্যা ছিল, যা তীব্র উত্তেজনায় মারাত্মক হয়ে ওঠে, আর এটা কেউ জানত না। কি আশ্চর্য! তাহলে শ্যামলের অপরাধটা খুন করা নয়, কিন্তু তার আচরণের কারণে বন্ধুর মৃত্যু হয়েছে। এই তীব্র অনুশোচনা আর খুনের মিথ্যে অপবাদ দুটোই সে সারা জীবন বয়ে বেরিয়েছে। এখানেই গল্পটা একটা বৃত্ত সম্পূর্ণ করে।
একদিকে দিলোয়ারের অতৃপ্তি ছিল তার অপ্রকাশিত কবিতা, একটা শৈল্পিক অতৃপ্তি, আর অন্যদিকে শ্যামলের জীবনের ট্র্যাজেডি হল একটা অপ্রকাশিত সত্য আর আজীবনের অনুশোচনা। দুটো অসমাপ্ত গল্প যেন একে অপরের সাথে জড়িয়েছিল। ঠিক। খুনের গুজবটা দিলোয়ারের আত্মাকে পৃথিবীতে আটকে রেখেছিল, আর শ্যামলকে জীবন্ত অবস্থায় একাকিত্বের কারাগারে বন্দী করে রেখেছিল। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম কৃষ্ণনগরের চায়ের দোকানের একটা সাধারণ ভূতের গল্প দিয়ে। তারপর দেখলাম কিভাবে একটা আকস্মিক মৃত্যুকে ঘিরে একটা গোটা গ্রামের সম্মিলিত চেতনায় একটা কিংবদন্তি তৈরি হয়। এরপর আমরা বিশ্লেষণ করলাম যে অলৌকিক ঘটনাগুলোর পেছনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু লোকবিশ্বাসে সেগুলো অতৃপ্ত আত্মার যোগাযোগের ভাষা। এরপর গল্পটা আরও জটিল হলো যখন এর সাথে গ্রামের পুরনো শত্রুতা আর খুনের গুজব মিশে গেল। এটা আমাদের দেখালো লোককথা কিভাবে সামাজিক উত্তেজনাকে নিজের মধ্যে ধারণ করে। আর সবশেষে যা উন্মোচিত হলো তা কোনো ভূত বা খুনের গল্প নয়, বরং দুটো গভীর মানসিক ট্র্যাজেডির গল্প। দিলোয়ারের আত্মা আসলে প্রতিশোধ চাইছিল না, সে চাইছিল তার সৃষ্টির স্বীকৃতি। আর শ্যামলের জীবনটা নষ্ট হয়ে গেল একটা মুহূর্তের রাগ এবং তার ফলস্বরূপ জন্মানো অনুশোচনার ভারে। একদম। কৃষ্ণনগরের এই ভূতের বেঞ্চের গল্পটা আমাদের শেখায় যে অনেক অলৌকিক কাহিনীর পেছনেই আসলে লুকিয়ে থাকে মানুষের না বলা কথা, চাপা দুঃখ, অনুশোচনা আর অপূর্ণ ইচ্ছের মতো গভীর মানবিক অনুভূতি। আমরা যেটাকে ভূত বা প্রেতাত্মা বলে ভয় পাই, সেটা হয়তো কোনো বিস্মৃত মানুষের অসমাপ্ত গল্পেরই প্রতিধ্বনি মাত্র। ঠিক তাই। দিলাওয়ারের কবিতার স্বীকৃতি পাওয়ার মাধ্যমে হয়তো তার আত্মার শান্তি পেয়েছে, আর শ্যামলের সত্যটা প্রকাশ হওয়ার মাধ্যমে হয়তো তার অনুশোচনার ভারও কিছুটা হালকা হয়েছে। তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। অবশ্যই। প্রশ্নটা হলো, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই লোককথা বা কিংবদন্তিগুলো, এগুলো কি কেবলই গল্প, নাকি এগুলো কোনো বিস্মৃত সত্য বা চাপা পড়ে থাকা মানবিক আবেগের প্রতিধ্বনি? একটা ঘটনার আসল সত্য আসলে কি, যা বাস্তবে ঘটেছিল, নাকি যা বছরের পর বছর ধরে মানুষের স্মৃতিতে, মুখে মুখে এবং বিশ্বাসে বেঁচে থাকে? কোনটা সত্য, ঘটনা নাকি কাহিনী? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। আরও যদি এই ধরনের গল্প পেতে চান তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।